মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সকালে উঠেই চিঠিটা হাতে পেলেন সৌদামিনী। চিঠিটা পড়ে কান্নায় বুক ফেটে এলো তার। চিঠিটা এসেছে ফুলিয়া থেকে, লিখেছে তার নিজের বোন হিরণ্ময়ী। বাবা মারা গিয়েছেন আগে, কিছুদিন আগে মাও গত হয়েছে। তারপর ভাইয়ের কাছেই ছিল হিরণ্ময়ী। তার বাবা বড় মেয়ের বিয়ে দিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। ছোট মেয়ের জন্য অনেক সম্বন্ধ এলেও টাকার অভাবে বিয়ে দিয়ে উঠতে পারেননি। এখন হিরণ্ময়ীর বয়স 16। ভাই তাকে এতদিন খাইয়েছে। এখন ভাইয়ের স্ত্রী সন্তান সম্ভবা। ভাই আর তাকে রাখতে চাইছে না সংসারে। তার পক্ষেও এত বড় মেয়েকে আর বিয়ে দেওয়া সম্ভব নয়। প্রতিদিন ভাই আর বৌদির মুখে কথা শুনতে হয় তাকে। ভাই বলেছে আর 1 মাস বসিয়ে খাওয়াবে, তারপর নিজের রাস্তা নিজেকে দেখে নিতে। তার সামনে এখন বিষ খেয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই। সৌদামিনী গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবলেন কি করা উচিত। তার স্বামী হরিশচন্দ্র এখন কলকাতায় নেই, ব্যবসার কাজে বাইরে। তিনি শেষে ভেবেচিন্তে কাগজ টেনে হিরণ্ময়ীকে চিঠি লিখলেন, তুই চিন্তা করিস না বোন, আমি দেখছি কি করা যায়। হরিশচন্দ্রবাবুর বিশাল বড় জমিদারি আছে বর্ধমানের কাটোয়ায়। সেইটা নায়েব মশাই সামলান। মাঝে মাঝে সেখানে দেখভাল করতে যাওয়া ছাড়া হরিশচন্দ্রের আর কোনো কাজ তেমন নেই। তার বাবা পরিবার নিয়ে উঠে আসেন কলকাতায়। বাগবাজারে একদম গঙ্গার ধারে বিশাল বাড়ি বানিয়েছেন। তারপর নদিয়ার ব্রাহ্মণ পুরোহিতের মেয়ে সৌদামিনীর সাথে বিয়ে দেন তার। হরিশচন্দ্র এখন পাটের ব্যবসার কাজ নিয়েই ব্যস্ত। কোম্পানির বাবুদের সাথে কথাবার্তা হয়ে গেছে, লাভের একটা অংশ দিয়ে দিতে হবে তাদের। সেই কারণেই হরিশচন্দ্রবাবুকে বেরিয়ে পড়তে হয় নিজের নৌকায়। গঙ্গার ধার দিয়ে পাটের কারখানাগুলোতে তদারকি করতে যেতে হয় তাকে। জমিদারি থেকে ভালোই খাজনা আদায় হয়েছে। দুর্গাপুজোয় বেশ জাঁকজমক করা যাবে। কিছুদিন পরেই বাড়ি ফিরলেন হরিশচন্দ্র। তাকে হিরণ্ময়ীর দুর্ভাগ্যের কথা সবটা খুলে বললেন সৌদামিনী। তারপর দুজনে মিলে ঠিক করলেন হিরণ্ময়ীকে তাদের কাছে এনে রাখবেন। বিয়ে যদি নাও দেওয়া যায়, বাড়ির কাজকর্ম করে দেবে। সৌদামিনীও সারাদিনের একটা সঙ্গী পাবেন। সেই মতো ব্যবস্থা করা হলো সব। দুর্গাপুজোর আগে পাকাপাকিভাবে হিরণ্ময়ীর স্থান হলো হরিশচন্দ্রদের কলকাতার বাড়িতে। চমৎকার রান্নার হাত হিরণ্ময়ীর। তার দিদি রান্নাঘরের বেশিরভাগ দায়িত্ব তুলে দিলেন তারই হাতে। এরপর কেটে গেছে মাস 3। ধুমধাম করে পুজোও মিটে গেছে। একদিন বিকেলবেলা বাগানে বসে নিজের পোড়া কপালের কথা ভাবছিলেন সৌদামিনী। হিরণ্ময়ী আসার কিছুদিনের মধ্যেই সকলে বুঝতে পেরেছিল এ মেয়ের রূপে স্বর্গের দেবতারা পর্যন্ত কাবু হবেন। প্রথমেই সেদিকে নজর পড়েছিল মল্লিক বাড়ির গোবিন্দ মল্লিকের। তারপর শুরু হলো এ বাড়িতে তার প্রতিদিনের আসা যাওয়া। তারপর সুযোগ পেলেই অন্দরমহলে উঁকি ঝুঁকি মারা। প্রথমে ব্যাপারটা অতটা পাত্তা দেননি সৌদামিনী। তারপর সিংহ পরিবারের তরফ থেকেও এলো হিরণ্ময়ীর বিয়ের প্রস্তাব। তখন সৌদামিনী ভাবলেন, যাক, এবার তবে মেয়েটার একটা ব্যবস্থা হয়ে যাবে। এত দিনের দুঃখ দুর্দশা শেষ হবে মেয়েটার। তিনি কথাটা তোলেন হরিশচন্দ্রের কাছে। সৌদামিনী বুঝতে পারেননি ততদিনেই তার গোপনেই ঘটে গেছে যা ঘটার। হিরণ্ময়ীর কোনো বিয়ের প্রস্তাবেই রাজি হলেন না হরিশচন্দ্র। সৌদামিনী স্পষ্ট বুঝলেন তার সাথে সংসারের বেড়া ভেঙে হরিশচন্দ্রের মন পালিয়ে গেছে। তিনিও বুঝেছেন হিরণ্ময়ীর রূপে। হিরণ্ময়ীকে সামনে দেখলেই হরিশচন্দ্রের চোখ থেকে ঝরে পড়ে কাম। হিরণ্ময়ীর অবস্থাও এক। হরিশচন্দ্রবাবুর কথা শুনলে বা তিনি সামনে এলে তার মুখ হয়ে ওঠে রক্ত জবার মতো লাল। হিরণ্ময়ীর মনে সেই প্রথম যেন বসন্তের ছোঁয়া লাগে। সৌদামিনী যখন প্রথম বুঝতে পারলেন সবটা, তার মনে হলো গোটা বাড়িটাই যেন ভেঙে পড়েছে তার মাথায়। তিনি বুঝে উঠতে পারলেন না তার কি করা উচিত। এই সংসার তখন তার কাছে অসহ্য হয়ে উঠেছে। হরিশচন্দ্র যখন খেতে বসে হিরণ্ময়ীর রান্নার প্রশংসায় পঞ্চমুখ হন, তার ইচ্ছে করে ভাতের থালাটা ছুঁড়ে ফেলে দিতে। কথায় কথায় হিরণ্ময়ীর উপর রাগ দেখান সৌদামিনী। নিজেই রান্না করতে শুরু করেন হরিশচন্দ্রের জন্য। কিন্তু সে রান্না খেয়ে হরিশচন্দ্রের মুখ দেখে মনে হয় তৃপ্তি হয়নি যেন।
তখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয় সৌদামিনীর, কিন্তু সাহসে কুলোয় না। হিরণময়ী সবটা বুঝতে পেরে চেষ্টা করে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিতে, কিন্তু তার মনের ভাব গোপন থাকে না সৌদামিনীর কাছে। পড়ন্ত বিকেলের দিকে তাকিয়ে সৌদামিনীর মনে হয় তার জীবনেও নেমে এসেছে একটা জমাট অন্ধকার। এর চেয়ে তার বোন যদি না খেতে পেয়ে মারা যেত, সেইটাই হয়তো ভালো হতো। কখনো তার মনে হয় যে তার স্বামীর সুখের মাঝে তিনি বোধহয় বাধা হয়ে দাঁড়িয়েছেন। তিনি হিরণময়ীর সঙ্গে সংসার করুন, সৌদামিনী নিজেই চলে যাবে অন্য কোথাও। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে সৌদামিনী। হিরণময়ী বুঝতে পারে যে যে ফাঁদে সে পড়েছে তার থেকে বেরোতেই হবে। যে দিদি তার খারাপ সময়ে তাকে আশ্রয় দিয়েছে, তার জীবনটা এভাবে নষ্ট করে দিতে পারে না সে। কিন্তু হরিশ্চন্দ্র বাবুর প্রতি তার এই প্রচণ্ড টান সে কিভাবে সামলাবে? তার সমস্ত ভাবনা জুড়ে যে শুধুই সেই মানুষটা। তার পরের দিন সকালে তাদের বাড়িতে বিদেশ থেকে একটি ছেলে এলো। টানা টানা নীল চোখ, অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি, বাদামি লম্বা চুল, টিকলো নাক, বয়সও ওই 25-26। তার বাবা কোম্পানির কাজের দেখাশোনা করতে এসেছে, সঙ্গে নিয়ে এসেছে ছেলেকে। ছেলের অবশ্য সেসবে মন নেই, সে ভালোবাসে ছবি আঁকতে। কলকাতার মানুষের বিরাট বাড়িগুলো দেখে সে আশ্চর্য হয়ে গেছে। সেখানকার মানুষের জীবনযাত্রা তাকে প্রচণ্ড টানে। তার ইচ্ছে এরকম কোনো বাড়িতে কয়েকদিন থেকে ছবি আঁকা অভ্যাস করবে। হরিশ্চন্দ্র বড়বাবুর ছেলে বলে কথা, তার জমিদারির জোরটাও তো দেখাতে হবে। ছেলেটির আদর আপ্যায়নের জন্য এলাহি আয়োজন করা হলো। সৌদামিনীর প্রথমে মনে হয়েছিল অন্য ধর্মের অন্য জাতের একটা ছেলে, সে কি নাকি খাবে, আর সে থাকলে বাড়িতে আর নিয়ম কানুনের কিছুই থাকবে না, পুজো আচ্চা লাটে উঠবে। কিন্তু সৌদামিনী দেখল ছেলেটি খুবই ভালো, যা খেতে দেয়া হয় খেয়ে নেয়, আর সারা দিন নিজেকে একটা ঘরে বন্ধ করে রাখে। মাঝে মাঝে বেরিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ায়। রাতের দিকে ছাদে উঠে বসে থাকে অনেকক্ষণ। বাংলা বলতে পারে না বটে, তবে বুঝতে পারে। সৌদামিনী ভেবে পায় না সারাদিন কারোর সাথে কথা না বলে এই অজানা অচেনা জায়গায় ছেলেটা থাকে কি করে। বাড়ি থেকে এত দূরে, বাপ মা নিজের লোক ছাড়া ছেলেটির বোধহয় খুব কষ্ট হয়। তার প্রতি একটা মায়া পড়ে গেছে সৌদামিনীর। এইরকমই একদিন বারান্দায় হাঁটতে হাঁটতে হিরণময়ীকে দেখতে পায় ছেলেটা। তারপরেই সৌদামিনী দেখে ছেলেটির ব্যবহার পাল্টেছে। তার আর বুঝতে বাকি থাকে না এ ছেলেও হিরণময়ীর প্রেমে পড়েছে। ছেলেটির জন্য একটু কষ্টই হয় তার। ও মনে মনে বলে, আহারে কি কষ্ট দেখো, বেচারা কিছুই বলতে পারে না কাউকে। তারপরে ছেলেটি নিজের ঘরে একদম বন্দী হয়ে যায়। শুধু খাওয়ার সময় ছাড়া তার বাইরে আসা একদম বন্ধ। সৌদামিনীর দুশ্চিন্তা হতে থাকে ভীষণ। সাহেবের ছেলে, তার কিছু হয়ে গেলে তো মহাবিপদ। তার কয়েকদিন পর হরিশ্চন্দ্রবাবু এসে জানান সাহেবের কাজ শেষ, তিনি দেশে ফিরে যাবেন। সঙ্গে ছেলেকেও নিয়ে যাবেন। ছেলেটি চলে যাবে শুনে ভীষণ কষ্ট হয় সৌদামিনীর। এই ছেলেটির ভাবনা চিন্তায় তিনি সংসারে হরিশ্চন্দ্র, হিরণময়ী, তার নিজের যন্ত্রণা সব কিছু ভুলে গেছিলেন। আবার সে এক দুর্বিষহ জীবন। ছেলেটিকে তার বাবার চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো তাকে এবার যেতে হবে। ছেলেটি সেদিন আর ঘর থেকে বেরোলো না, এমনকি খেতেও না। পরের দিন সকালবেলা বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে ঘর থেকে বেরোয় হাতে একটা বড় বাক্স নিয়ে। সেটি একটু দূরে দাঁড়িয়ে থাকা হিরণময়ীর পায়ের কাছে নামিয়ে দিয়ে বলে, "This is for you, my love. I leave you my world." সকালবেলা হাতে কফি নিয়ে সবটা ভাববার চেষ্টা করছিল প্রয়াস। যেই খুনটা করে থাকুক তার মোটিভ কি? অর্ঘ্যকমলবাবুকে খুন করার যে কি উদ্দেশ্য থাকতে পারে কিছুতেই বুঝতে পারছিল না ও। তারপর ভাবল আবার এক এক করে সবার ব্যাপারে একদম প্রথম থেকে ভাবার চেষ্টা করবে। শ্রেয়সী কান্নাকাটি করে তার চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এখন আর কোনো কথা বলছে না, পাথরের মতন বসে আছে। মুখের ভাবে কোনো পরিবর্তন নেই।
এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেওয়ালের দিকে। ওর বাবা মা বেশ কয়েকবার ফোন করেছিল, কিন্তু শ্রেয়সী ফোন তোলেনি। প্রয়াসের সাথেই কথা হলো ওর বাবার। উনি বললেন, তোমরাই সামলে রাখো ওকে, তোমাদের উপর আমার ভরসা আছে। প্রয়াসের মনে হলো মৌবুনির সাথে একটু আলোচনা করা দরকার, কিন্তু সেইটা শ্রেয়সীর সামনে করা ঠিক হবে না। ওর যেরকম মনের অবস্থা, তাতে এইসব শুনলে আবার ভেঙে পড়তে পারে। প্রয়াস তাই ঠিক করলো ব্যালকনিতে বসবে। মৌবনিকেও ব্যালকনিতে ডেকে নিল। মৌবনি জিজ্ঞেস করলো, এই খুনটার সাথে কি মুখোশটা চুরি যাওয়ার কোনো যোগাযোগ আছে, নাকি কোনো পার্সোনাল শত্রুতা? পার্সোনাল শত্রুতা হলে সেটা জানা আমাদের পক্ষে কঠিন। প্রয়াস বলল, হ্যাঁ, সেজন্য আলাদা করে সবার সাথে কথা বলতে হবে, তারপর বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, বলে মৌবনি, কিন্তু এখন সেসবের সময় না। ধরে নিই বাইরের কেউ না, তাহলে ওই পার্টিতে যারা ছিল তাদের মধ্যেই কেউ খুন করেছে, কিন্তু সেটা কে? আচ্ছা, এক এক করে এগোনো যাক। প্রথমেই দেখা যাক রিয়া আর কৌশিককে নিয়ে কি বেরোয়। রিয়া আর কৌশিক, এদের দুজনের সাথে আমাদের আলাপ এই কিছুদিন আগে। এদের তো অর্ঘ্যকমলবাবুর সঙ্গে চেনা জানাই ছিল না। ধরে নিচ্ছি মুখোশটা যে দামি, এইটা ওরা জেনে লোভে পড়ে গেছিল। তাও সেটা চুরি হয়ে গেছে ওদের সাথে আমাদের আলাপের আগেই, বলে প্রয়াস। আরেকটা সম্ভাবনা আছে, বলে মৌবনি, যদি ওরা আর অর্ঘ্যকমলবাবু প্ল্যান করে গোটাটা করে থাকেন, তাই চুরিটা ধরা পড়ার পরেই রিয়া আর কৌশিক এসেছে। এখন টাকার ভাগ বা অন্য কিছু নিয়ে ঝামেলা হওয়ায় অর্ঘ্যকমলবাবুকে খুনটা করেছে, বলে মৌবনি। হতেই পারে, এটা তবে কলকাতায় একটু খোঁজ দিতে হবে, বলে প্রয়াস। আচ্ছা, রিয়া যে পাবলিকেশন হাউসে কাজ করে, সেখানে আমার চেনা এক দাদা আছে, তাকে একবার কল করাই যায়, বুঝলি, বলে মৌবনি। রুমের বাইরে গিয়ে কলটা করে, একটু বাদেই আবার ফিরে আসে ও। এসে বলে, হ্যাঁ, রিয়া ওখানেই চাকরি করে। যা বুঝলাম অফিসের কারোর সাথে ওর কোনো সমস্যা নেই, সবাই নাকি ওকে পছন্দ করে। তবে অন্য একটা কথা। এই অবধি বলে মৌবনি একটু ঝুঁকে প্রয়াসের কাছে সরে আসে। তারপর বলে, দাদা বলল ওর নাকি সবে বিয়ে হয়েছে, তাই প্রতিদিন বিকেলে ওর হাজবেন্ড ওকে নিতে আসে। কিন্তু ওর বিয়ে তো হয়েছে অনেক দিন আগে, আর ওর হাজবেন্ড 3 মাস ধরে থাইল্যান্ডে। সে এখন আসবে কি করে, জানতে চায় প্রয়াস। ওইটাই তো ফিসি, বলে মৌবনি। তাহলে বলছিস রিয়ার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, আর সেইটা অর্ঘ্যকমলবাবু জানতেন, তাই খুন হলেন, জিজ্ঞেস করে প্রয়াস। কি জানি, হতেই পারে, বলে মৌবনি। তাহলে যার সঙ্গে ওর সম্পর্ক আছে সেও কি এখানে এসেছিল, জানতে চায় প্রয়াস। তা নাও হতে পারে। রিয়া আর কৌশিক এখানে বেড়াতে এসেছিল, তারপর অর্ঘ্যকমলবাবু এসে ব্ল্যাকমেল করতে থাকেন, তখন রিয়া বাধ্য হয় ওকে খুন করতে, বলে মৌবনি। আচ্ছা, কিন্তু তাও অর্ঘ্যকমল আর রিয়া যে একে অন্যকে আগে থেকে চিনতো, সেটা তো প্রমাণ হয় না। আর অর্ঘ্যকমলবাবুর কল হিস্ট্রি রেকর্ডস দেখলেই সেটা বোঝা যাবে। এইটা ধরতে পুলিশের খুব একটা কষ্ট হবে না, বলে প্রয়াস। আরও একটা সম্ভাবনাকে উড়িয়ে দিস না, বলে মৌবনি। আবার কি? মৌবনি উত্তর দেয়, কৌশিককে আমরা কিন্তু বাদ দিচ্ছি। হয়তো অর্ঘ্যকমলবাবুর সাথেই ছিল সম্পর্কটা, জানতে পেরে খুন করে দিল কৌশিক। পসিবল, বলে প্রয়াস। তবে কি জানিস তো, এই ধরনের খুন কিন্তু মাথা গরম করে হয়, এত ক্যালকুলেট করে হয়তো হয় না। ঠিক আছে, আমরা এগোই। এরই মধ্যে শ্রেয়সী ব্যালকনিতে ঢুকে আসে। ওকে দেখেই প্রয়াস আর মৌবনি চুপ করে যায়। শ্রেয়সী এসে একটা টুল টেনে নিয়ে বসে। অন্য বিষয় নিয়ে কথা বলতে শুরু করে মৌবনি আর প্রয়াস। হঠাৎ শ্রেয়সী বলে, এটা করিস না। কি করব না, জিজ্ঞেস করে প্রয়াস। তোরা কি কথা বলছিলি আমি শুনতে পেয়েছি, সেটা বলতে থাক, উত্তর দেয় শ্রেয়সী। না মানে, তোর এসব এখন শুনলে কষ্ট হবে, বলে মৌবনি। চেঁচিয়ে বলে শ্রেয়সী, না হবে না কষ্ট। তারপর ধীরে শান্ত হয়ে যায়।
একটুখানি চুপ করে বসে থাকে, তারপর বলে, এই কাজটা যে করেছে তাকে খুঁজে বার করতেই হবে, শাস্তি দিতেই হবে। সেই জন্য আমার কষ্ট পেয়ে বসে থাকলে হবে না, কাজ করতে হবে আমায়। পুলিশ যা করছে করুক, আমাদের মতন করে আমরা তদন্ত করি, খুনিকে খুঁজে পাওয়া গেলেই আমার শান্তি। হ্যাঁ একদম, তুই যতটা পারবি আমাদেরকে হেল্প কর, আমরাই খুঁজে বের করবো খুনিকে, বলে প্রয়াস। আচ্ছা, এরপরে আসে উইলসন আর অনিক। এদের কারোরই সেভাবে মোটিভ নেই বলেই মনে হয়। অবশ্য এদের কোনো পার্সোনাল ঘটনা যদি অর্ঘ্যকমল বাবু জেনে থাকেন তবে অন্য কিছু হতে পারে। আর যদি একসাথে মিলে মুখোশটা চুরি করেন তবে টাকা নিয়ে গন্ডগোল, বলে মৌবনি। হ্যাঁ, আর উইলসনের সাথে হাত মিলিয়ে চুরি করাই যেতে পারে। তাহলে বিদেশি কোনো লিঙ্গুইস্টের হেল্প নিয়ে মানেটাও বের করা সম্ভব। টাকা পয়সা পাওয়া গেলে সেইটা বিদেশি ক্লায়েন্টকে বেচে দেওয়া যাবে, বলে প্রয়াস। কিন্তু সেইটাই যদি করতে হয় তবে সমরবাবুর কাজ অব্দি মুখোশটা এলো কেন? তখনই তো সবাই জানল, তারপর চুরি করা কেন? অর্ঘ্যকমল অজিতবাবুর অনেক দিনের বন্ধু, আগেই করতে পারত। তারপর আদৌ টাকা পয়সার যোগাযোগ আছে কি না খুঁজে বের করার চেষ্টা করত, বলে শ্রেয়সী। মৌবনি আর প্রয়াস মাথা নেড়ে স্বীকার করে নিল যে শ্রেয়সীর কথাও সত্যি হতে পারে। হঠাৎ প্রয়াসের মনে পড়ে ও অনুষ্টুপের বাড়িতে গিয়ে দেখেছিল বাগানে কয়েকজনের পায়ের ছাপ। সেখানে পাঁচিলটাও একটু নিচু ছিল, দেখে মনে হচ্ছিল চোর ঢুকেছে। অনুষ্টুপের ব্যাপারে একটা কথা তোদের বলা হয়নি, বলে প্রয়াস। অনুষ্টুপের বাড়ির বাগানে আমি কয়েকজনের পায়ের ছাপ দেখেছি। এদিকে বাড়ির লোক কিন্তু একবারও বলেনি চুরি হয়েছে, তার মানে ওখানে নিশ্চয়ই কেউ দেখা করে, বলে প্রয়াস। আচ্ছা, বাবাকে বাদ দিলে কিন্তু ওই সংকেত একমাত্র উদ্ধার করতে পারে অনুষ্টুপ। এই সম্ভাবনাটা আমি ভুলেই গেছিলাম। তার মানে ও হয়তো চুরিটা করিয়েছে, তার সাথেই লুকিয়ে দেখা করে বাড়ির বাগানে। হতেই পারে অর্ঘ্যকমল বাবু সেটা জানতে পেরে ওকে ব্ল্যাকমেল করা শুরু করে, বা ভয় দেখান পুলিশে ধরিয়ে দেবেন, বলে মৌবনি। সেইটা হওয়া আশ্চর্য না, কিন্তু যদি দেখা যায় শ্যাম্পেন কাপে বিষ ছিল, সেটা তোর হাতে কে দিল শ্রেয়সী? জিজ্ঞেস করে প্রয়াস। হ্যাঁ হ্যাঁ, সে হয়তো খুনটা করাতে চেয়েছিল, আর এদিকে শ্রেয়সী ফেঁসে যেত, বলে মৌবনি। প্রশ্নটা শুনে শ্রেয়সী বলে, এইটা বোধহয় সত্যি না, আমায় শ্যাম্পেন কাপটা দিয়েছিল সমর কাকু। এইবার চমকে ওঠে ওরা দুজন, ওর মুখের দিকে তাকায়। তারপর মৌবনি বলে, না না, এটা নিশ্চয় সত্যি নয়। পরিষ্কার বোঝা যায় ওর গলা কাঁপছে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।